সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু। তারেক রহমানের ভোট চাইলেন ধানের শীষে। নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে আগামীতে দেশ পরিচালনার আশ্বাস। রাজধানীতে বিএনপি, জামাত ও এনসিপির নির্বাচনী প্রচারণা। নতুন পোশাকে ফ্যাসিবাদ এলে চরম পরিণতির হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নাহিদের। আসন্ন নির্বাচনে কোটিপতি প্রার্থী 891 জন আর শতকোটি 27 জন। টিআইবির প্রতিবেদন, হলফনামায় তথ্য গোপন করেছেন অনেকেই। সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিন ছুটি থাকছে নির্বাচনের সময়। ঢাকার 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। আইসিসি থেকে সুবিচার মেলেনি, জানালেন আসিফ নজরুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সিলেটে নির্বাচনী জনসভার মধ্য দিয়ে সকালে শুরু হয় বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ওই জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চান দলের চেয়ারম্যান তারেক রহমান। বললেন, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অভিযোগ করেন, একটি কুচক্রী মহল এখনও ষড়যন্ত্র করছে, তবে ধানের শীষে ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করবে জনগণ। তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে কতটা ঠকাবে তা বোঝাই যায়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। সিলেট পূর্ণভূমি, অলিয়া উলিয়াদের শহর, যে শহর থেকে নির্বাচনী প্রচার শুরু করলো বিএনপি নেতৃত্বে দলটির চেয়ারম্যান তারেক রহমান। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে যখন তারেক রহমান আসলেন, তখন তিল ধারণের ঠাঁই নেই সেখানে। মানুষ আর মানুষ, রং বেরঙের পতাকা আর বাহারি সাজে আসা নেতা কর্মীদের উপস্থিতি নির্বাচনী আমেজ এনে দেয় সমাবেশে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুম খুন করেছিল, উন্নয়নের নামে মানুষের সম্পদ লুট করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে? আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমিন আমিন নির্বাচন, রাতের ভোট, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগও ছিল তারেক রহমানের বক্তব্যে। আমরা বিগত কিছুদিন ধরে খেয়াল করে দেখছি, বাংলাদেশের কোন মহল, এই দেশের ভেতরে কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে, সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নিয়ে আসলে যে কোন ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করে। আপনারা প্রতিহত করতে আমরা বলতে চাই, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারেক রহমান। দেশের অবস্থার পরিবর্তনে কৃষকদের উন্নয়ন, খাল খনন সহ মানুষকে স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা জানান তারেক রহমান। করেন বেশ কিছু অভিযোগও। একটি দল, যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল। ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? দেখেছেন? প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে
এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে? হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে ন্যায় পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবে বিএনপি, এমনটাও জানান দলটির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী জনসভা যেন জনসমুদ্রে রূপ নিয়েছে। তারেক রহমানকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ছুটে এসেছেন এসব জনসভায়। তারেক রহমানের স্পষ্ট বক্তব্য, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। সবার সেই বাংলাদেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন। জনগণের ভাগ্য বদলের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মৌলভীবাজার ও হবিগঞ্জের নির্বাচনী জনসভায় তিনি এই ভোট চান। মৌলভীবাজারের শেরপুরে আইনপুর খেলার মাঠের সমাবেশে তারেক রহমান বলেন, দেশকে বাঁচাতে হলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের সূচনা করতে চান জানিয়ে তারেক রহমান জিজ্ঞেস করেন, মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাইলে কোথায় সিল মারতে হবে? দলের মার্কায় সিল মারার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে একসাথে কাজ করতে হবে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি নির্মূল সহ বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিতে হবে। সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে অনেকে বলে ফজরের নামাজ পড়ে গিয়ে ভোটের লাইনে দাঁড়াতে হবে। আমি বলি না, ফজর না, এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে প্রস্তুতি নেবেন যাওয়ার জন্য। ফজরের নামাজের আগে দরকার হলে ভোট কেন্দ্রের সামনে গিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, জামাত করে ফজরের নামাজ পড়বেন। তারপরে 7টা থেকে যখন ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া শুরু করবেন আপনারা। কারণ প্রিয় ভাই বোনেরা, 15-16 প্রায় 16 বছর সময়, 16 বছরের দেশের সবকিছু ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখেছি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নষ্ট করে দেওয়া হয়েছে। সজাগ থাকতে হবে। এই যে যেভাবে আগে ভোট চুরি হয়েছে, টাকা দিয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। সজাগ কালে থাকতে হবে, জনগণকে সজাগ থাকতে হবে। দর্শক, তারেক রহমানের নির্বাচনী সমাবেশের সংবাদ সংগ্রহে রয়েছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহর এখন আসলে কোথায় আছে, আর পরবর্তী সমাবেশ কোথায় হতে পারে জানতে পেরেছেন কিছু? দুপুরের পর থেকেই আমরা জেনেছি যে দুপুরের পর থেকেই এখানে সমাবেশ স্থলে এসে জড়ো হয়েছেন বিএনপির নেতা কর্মী সমর্থকরা। মূলত নির্বাচনী সমাবেশ, নির্বাচনী যে সমাবেশের সংবাদ আমরা সংগ্রহ করছি, সেই নির্বাচনী সমাবেশটি কিন্তু সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়েছে। তারেক রহমান সেখানে বক্তব্য দিয়েছেন। এরপরে আমরা দেখেছি মৌলভীবাজারের পরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে তৃতীয় সমাবেশটি হয়েছে। এই মুহূর্তে চতুর্থ যে সমাবেশ, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পূর্ব কুট্টাপাড়া এলাকার মাঠে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে এই এলাকায় থেকে যারা সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনের জন্য যারা রয়েছেন, তারা কিন্তু বক্তব্য রাখছেন। কিছু সময়ের মধ্যে পথে আছেন তারেক রহমান, কিছু সময়ের মধ্যে তিনি এখানে আসবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। যে বিষয়টি উল্লেখ করার মতো সেটি হচ্ছে, তারেক রহমান কিন্তু
প্রতিটি সমাবেশেই উল্লেখ করার মতো দুই তিনটি কথা বলছেন। একটি হচ্ছে, যদি সাধারণ মানুষ বিএনপিকে ভোট দিয়ে, ধানের শীষকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করে, তবে মানুষের মধ্যে ভেদাভেদ তারা দূর করবে, মানুষের মধ্যে বৈষম্য দূর করবে এবং বিগত দিনে যে অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে সেগুলোর প্রতিকার করবে। একই সঙ্গে ফ্যামিলি কার্ড এবং অন্যান্য যে কার্ড রয়েছে, হেলথ কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে বলে তারেক রহমান আশ্বস্ত করছেন। তবে এটার জন্য দরকার জাতীয়তাবাদী শক্তির সরকার, এটার জন্য দরকার কিন্তু ধানের শীষে ভোট দেয়া। এজন্য তারেক রহমান বলছে, কোনো বিভ্রান্তিতে না পড়ে 12 তারিখে যে নির্বাচন, 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের প্রতীকে যদি ভোট দিয়ে জনগণ বিএনপিকে বিজয়ী করে, তবে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্য দূর করবে এবং অতীতে যে সমস্ত ভুল ভ্রান্তি হয়েছে, সে বিগত সরকার 15 বছর যে অনিয়ম করেছে, গুম খুন নির্যাতন করেছে, সেগুলোর তিনি বিচার করবেন। একই সঙ্গে বলছেন। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী সিকান্দার রেমানের কাছ থেকে। বাবা মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংসদ সদস্য পদে জয়ী হলে অতীতের মতো ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। এদিকে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণার প্রথম দিনেই ঢাকার অন্যান্য আসনেও ব্যাপক গণসংযোগ করেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা, দিচ্ছেন নানা আশ্বাস। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সকালে শাহজাহানপুরে বাবা মায়ের কবর জিয়ারত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। এরপর নির্বাচনী প্রচারণায় বের হন তিনি। শান্তিবাগে উঠান বৈঠক করেন। এরপর শাহজাহানপুর, ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনের প্রচারণা করেন বিএনপির এই প্রার্থী। ভোট চান ধানের শীষে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহর রহমতে জয়লাভ করব। আমি ভয় পাচ্ছি there is a chance of election engineering। আমি খুব ভয় পাচ্ছি এটা। আমার সঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু বাস্তবতা হলেই সরকারের একটা অংশ, সবাইকে বলবো না, তারা বিশেষ কিছু প্রার্থীকে, বিশেষ দলের প্রার্থীদেরকে জয়লাভ করানোর জন্য চেষ্টা করবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত হই কিনা আমি জানি না, কিন্তু তারা চেষ্টা করবে। ঢাকা ৬ আসনের কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ডের বাটার মোড় থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ইশরাক হোসেন। এরপর ভিক্টোরিয়া পার্ক, নর্থ ব্রুক হল রোড হয়ে বাংলাবাজারের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির এই তরুণ নেতা। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ইশরাক হোসেন। এখানে যানজটের একটা বিশাল সমস্যা রয়েছে, আমাদের এই এলাকায় জলাবদ্ধতার সমস্যা রয়েছে, আমাদের এলাকায় বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ সহ বহুমুখী দূষণের কারণে বসবাসের একেবারে দিন দিন অযোগ্য হয়ে পড়ছে। আমাদের এই এলাকায় অত্যন্ত সংকীর্ণ এবং সরু রাস্তা হওয়ার ফলে এবং অনেক পুরনো ভবন থাকার ফলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আমরা বসবাস করছি। এই সকল সমস্যা আমরা চিহ্নিত করেছি। আমাদের এর বাইরে শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান নিয়ে ব্যাপক পরিকল্পনা রয়েছে। ঢাকা ১৭ আসনের বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করতে জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 12 তারিখের নির্বাচনে আপনারা ভোট সেন্টারে যাবেন এবং ধানের শীষ প্রতীকে তারেক রহমানকে ভোট দিয়ে আপনারা এই ভোটে যাতে দেশে গণতন্ত্র ফিরে আসে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসে, সেই জন্য আপনারা ভোট প্রয়োগ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৬ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মিরপুর ১০ নম্বরের সি ব্লক এলাকায় অবস্থিত গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন। আমি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি এবং সেই পরিকল্পনার জন্য আমার এই
লিফলেট এখানে আমার স্থানীয়ভাবে আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে যে ইশতেহার আমি তৈরি করেছি এবং প্রত্যেকটি পরিকল্পনা আমি আমার এলাকার সাধারণ মানুষের সাথে আলোচনা করেছি। ঢাকা 11 আসনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। জুলাই শহীদদের সঙ্গে নিয়ে আগামী ঢাকা 11 আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দেন তিনি। এদিকে প্রথম দিনেই গণসংযোগ শুরু করেছেন ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এলাকার উন্নয়নে এবং সন্ত্রাস মুক্ত এলাকা গঠনে ধানের শীষে ভোট চান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। নতুন পোশাকে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে 5 আগস্টের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরের নিজ আসনে নির্বাচনী প্রচারণা জনসভায় সব কথা বলেন তিনি। আর সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ব্যর্থ হলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। ভোটের মাঠে সরব উপস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল জামাত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জামাত আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ প্রয়োজন। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে, আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক, কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সময় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদ ভিন্ন পোশাকে আমাদের সামনে এলে 5 আগস্টের মতোই একই পরিণতি ভোগ করতে হবে। এ সময় জামায়াতের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত ইসলামী চাঁদা নেবে না, কাউকে চাঁদা নিতে দিবে না। একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবা অধিকার, এই দুইটা থেকে তারা যুগ যুগ করে বলছে। আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে। আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যে সমস্ত মানুষরা নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন, সেই দুটি পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলো লুট করে আজকে লক্ষ গ্রাহকের, কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে, তাদের কারণে আজকে যাদের জীবন তছনছ হয়ে গিয়েছে, আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। ক্ষমতায় গেলে ধর্মবর্ণ নির্বিশেষে সবার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা ইতিবাচকভাবে চালাতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা 17 আসনের জামাত ইসলামের প্রার্থী চটকদার বক্তব্য দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। আমি প্রতিটা রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যেন ইতিবাচকভাবে প্রত্যেকে যারা ক্যাম্পেইন করে, এখানে আইডি নেওয়া, ফোন নাম্বার নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া, এটি কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা দেখেছি যে ঢাকা 17 আসনের যিনি প্রার্থী তিনি বেশ কিছু চটকদার কথা বলছেন, মুখরোচক কথা বলছেন। হয়তো মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য এটা কোনো একটা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল হতে পারে। সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না, এই ধরনের কথা যেগুলো ইতিমধ্যে ভাইরাল হচ্ছে। 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ 3 নেতার কবর জিয়ারত করেন নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ এনসিপির নেতারা। এর মধ্য দিয়ে দলটি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করে। এরপর কাজী নজরুল ইসলাম ও শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার, ভবিষ্যতেও সোচ্চার থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অভিযোগ করেন, একটি বিশেষ দলের প্রতি
পক্ষপাত করছে নির্বাচন কমিশন। নির্বাচনে জয়ী হলে 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে জানান তিনি। এদিন এনসিপির প্রচারণা 3 নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। এই ঢাকা হাটের বিভিন্ন আনাচে কানাচে যে মাফিয়া গোষ্ঠী কাজ করে, যে চাঁদাবাজ সন্ত্রাস গোষ্ঠী কাজ করে, তাদেরকে নির্মূল করাই নাসিরউদ্দিন পাটোয়ারির প্রধানতম এজেন্ডা। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ড এই ঢাকা হাটে হয়েছেন। তিনি এই ঢাকা হাটে স্বতন্ত্রভাবে লড়াই করেছিলেন, কোনো দল ছাড়া, কোনো কর্মী ছাড়া। উনি আজাদির পক্ষে, ইনসাফের পক্ষে একাই সাহস করে দাঁড়িয়ে গিয়েছিলেন গণতন্ত্রের পক্ষে। আমরা সেই শরীফ ওসমান হাদি ভাইকে আজকে স্মরণ করছি, ধারণ করছি এবং এই হত্যাকাণ্ডের বিচারের দাবি এই ঢাকা হাট আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির অন্যতম এজেন্ডা। নির্বাচনের আগের দিন সহ সাপ্তাহিক ছুটি মিলিয়ে নির্বাচনের সময়ে ছুটি থাকছে টানা 4 দিন। শিল্পাঞ্চলের শ্রমিকরাও ছুটি পাবে 2 দিন। এছাড়া ঢাকার 7টি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশের মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা সোহরাওয়ার্দী, কবি নজরুল বাংলা কলেজ ও তিতুমির কলেজ সংযুক্ত কলেজ হিসেবে পরিচালিত হবে। তবে কলেজগুলোর নিজস্ব পরিচয় যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি অবকাঠামো, স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর কলেজের অধিকার অক্ষুণ্ণ থাকবে। এসএসসি, এইচএসসি ফলাফল ও ভর্তি পরীক্ষার ভিত্তিতে মূল ক্যাম্পাস বা সংযুক্ত কলেজে ভর্তির সুযোগ পাবে। অধ্যাদেশে আবাসিক হল, ছাত্র সংসদ সহ পাঠ্যক্রমিক সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কার্যক্রমের বিধান রাখা হয়েছে। শিক্ষার মান, গবেষণা ও মূল্যায়ন নিশ্চিতে ইউজিসির অধীনেই থাকবে এই নতুন বিশ্ববিদ্যালয়। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশেরও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 12 ফেব্রুয়ারি ভোটে শেখ হাসিনা ও আওয়ামী লীগের অপশাসনের জবাব দেবেন ভোটাররা। আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় অনেকেই প্রকৃত সম্পদের তথ্য গোপন করেছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। কেউ কেউ বিদেশে কেনা সম্পদের সঠিক তথ্য দেননি বলে জানান তিনি। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, 2 প্রার্থীর ব্রিটিশ নাগরিকত্ব থাকলেও তা তারা নির্বাচনী হলফনামায় উল্লেখ করেননি। এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও নির্বাচন কমিশনকে জানাবে টিআইবি। তিনি অভিযোগ করেন, অর্থ, পেশিশক্তি ও ধর্মের কাছে রাজনীতি জিম্মি। শীর্ষ ঋণগ্রস্ত 10 প্রার্থীর মধ্যে 9 জনই বিএনপির জানিয়ে বলা হয় মোট প্রার্থীর 891 জন কোটিপতি। বলা হয় প্রায় 59.5% বিএনপির প্রার্থী ঋণগ্রস্ত। আমাদের রাজনীতিতে অর্থ, পেশি এবং ধর্ম এই 3টে একসাথে একাকার হওয়ার কারণে সুস্থ রাজনীতি কিন্তু এক ধরনের জিম্মি দশার দিকে যাচ্ছে। ক্রমাগতভাবে সুস্থ রাজনীতি, রাজনৈতিক স্পেস বা রাজনৈতিক অঙ্গন থেকে কোন ঠাসা হচ্ছে, আর অসুস্থ রাজনীতির ধারক বাহক তুলনামূলকভাবে স্পেসটা বা অঙ্গনটা, রাজনীতির অঙ্গনটা দখল করে নিচ্ছে। নিরাপত্তা ইস্যুতে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য, আইসিসি বাংলাদেশের সাথে সুবিচার করেনি। খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়, সরকারের বলে জানালেন যুব ক্রীড়া উপদেষ্টা। তবে এখনও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়েননি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মনির হোসেন খানের রিপোর্ট। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর জলঘোলা হয়েছে অনেক। বুধবার আইসিসি বোর্ড মিটিংয়ে ভোটাভুটিতেও বাংলাদেশের দাবি গুরুত্ব পায়নি। আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। বিরূপ পরিস্থিতিতে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। জানিয়ে দিয়েছেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি আগে যা ছিল এখনও তাই আছে, তাই বাংলাদেশেও ভারতে না যাওয়ার আগের সিদ্ধান্তে অটল। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা, কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে। ক্রিকেটারদের সাথে আলোচনা করলেও তাদের অভিমত প্রকাশ করেনি যুব ও ক্রীড়া উপদেষ্টা। জানালেন, যে সিদ্ধান্ত এসেছে পুরোটাই সরকারের। আমি প্রথমেই বলেছি,
ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন। এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এখনও বিশ্বকাপ খেলার আশা ছাড়েননি। বাংলাদেশ খেলতে না যাওয়া ভারতের ব্যর্থতা দাবি বুলবুলের। যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি পথ আছে আইসিসিকে বলা। 36-এ ইন্ডিয়া অলিম্পিক বিট করছে, কমনওয়েলথ গেমস তারা বিট করছে। সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায়, এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। বিশ্বকাপ না খেলে বাংলাদেশের কতটা ক্ষতি হয়েছে তা না ভেবে নিরাপত্তা আশঙ্কায় সম্ভাব্য ক্ষতির হাত থেকে কতটা রক্ষা পেয়েছে তা নিয়ে ভাবার পরামর্শ দেন আসিফ নজরুল। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ পাবে না দুষ্কৃতকারীরা, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংস্থাটির ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা ও মতবিনিময় সভায় একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অতীতের জাতীয় নির্বাচনগুলোতে প্রতিটি ভোট কেন্দ্রে মাত্র একজন অস্ত্রধারী পুলিশ নিয়োজিত ছিল, কিন্তু এবারই প্রথমবারের মতো প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে 5 জন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবারের জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন, যা রোল মডেল হয়ে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ ও চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। জেনারেল ওয়াকারুজ্জামান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে সেনাবাহিনীর প্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। চট্টগ্রাম এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, কমান্ড্যান্ট ইবিআরসি অ্যাডজুট্যান্ট জেনারেল এবং সেনা সদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি বিভাগীয় কমিশনার ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিং বন্ধ রাখবে না কমিশন, তবে ট্রানজ্যাকশন লেনদেনে সীমাবদ্ধতা থাকবে। বিষয়টি এখনও চূড়ান্ত নয় বলে তিনি জানিয়েছেন। বিকেলে আগারগাঁয়ে নির্বাচন ভবনে এই সংক্রান্ত বৈঠক শেষে কমিশনের সচিব বলেন, এবার সাধারণ নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট গণনায় দেরি হবে। পোস্টাল ভোট থাকায় কেন্দ্রে গণনার পর রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে আরও বেশি সময় লাগবে। ইসি সচিব আরও জানান, এই পর্যন্ত 36 জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ধারণা এ সংখ্যা দাঁড়াবে 500 জনে। তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের 56 প্রতিনিধি আছেন, তা 300 জনে দাঁড়াতে পারে। ঢাকা 12 আসনে সবচেয়ে বেশি 15 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। সকালে রাজধানীর খিলগাঁও থানার গোরানের বাগানবাড়ি বাজার থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। এ সময় হেঁটে হেঁটে মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ফুটবল প্রতীকে ভোট চান তিনি। এরপর গোরানের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের কাছে লিফলেট বিতরণ করে জনসংযোগ করেন এনসিপির সাবেক এই নেত্রী। এ সময় নিজের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষেও ভোট চান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু তারেক রহমানের। ভোট চাইলেন ধানের শীষে, নবীজির ন্যায় পরায়ণতার ভিত্তিতে আগামীতে দেশ পরিচালনার আশ্বাস। রাজধানীতে বিএনপি, জামাত ও এনসিপির নির্বাচনী প্রচারণা। নতুন পোশাকে ফ্যাসিবাদ এলে চরম পরিণতির হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নাহিদের।
আসন্ন নির্বাচনে কোটিপতি প্রার্থী 891 জন আর শতকোটি 27 জন। টিআইবির প্রতিবেদন, হলফনামায় তথ্য গোপন করেছেন অনেকেই। সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা 4 দিন ছুটি থাকছে নির্বাচনের সময়। ঢাকার 7 কলেজের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ক্রিকেটারদের সাথে ক্রীড়া উপদেষ্টার বৈঠক। আইসিসি থেকে সুবিচার মেলেনি, জানালেন আসিফ নজরুল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।